This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রোজ এই কথা বলছি, বাংলায় গুলির ফোয়ারা। তালিকা ঘেঁটে দেখছিলাম, গত রবিবার থেকে একটা দিনও যায়নি যেদিন বাংলায় গুলি চলেনি। গতকাল সন্ধ্যায় খাস কলকাতাতেও গুলি, টার্গেট শাসক দলের কাউন্সিলর, এবং এখানেও বিহার জোন। ভালো খবর বলতে একে একে অভিযুক্তদের গ্রেফতার শুরু করেছে পুলিশ। বিহার থেকে বরাত দিয়ে যে আততায়ীদের আনিয়েছিল সেই মাথাকেও ধরেছে পুলিশ, কিন্তু এত প্ল্যানিং হয়ে গেল, পুলিশ কিছুই জানতে পারলো না। ভর সন্ধ্যায় খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা করেছে। জগন্নাথ দেবের কৃপায় মেশিন লক হয়ে যায়, সেটা বেরোয়। গুলিটা করল কে? ধৃতের নাম যুবরাজ সিং। জানা যাচ্ছে কাউন্সিলরকে ভয় দেখানোর বরাত দেওয়া হয়েছিল। যুবরাজের সঙ্গে 2,500 টাকার বায়না, সব মিলিয়ে 10,000 টাকার চুক্তি। তবে বন্দুক তাক করলেও কাজ হাসিল হয়নি। জনতা দৌড়ে ধরে ফেলে আততায়ীকে। কে এই যুবরাজ? কোথাকার যুবরাজ? ক্যাব দুর্নীতি, শিশু পাচার, শিয়ালদায় অস্ত্র উদ্ধারের মতো এখানেও বিহার যোগ। এক ট্যাক্সি চালককেও গ্রেফতার করেছে পুলিশ। গুলশান কলোনির এক বাসিন্দা আফরোজ খানকেও ধরেছে পুলিশ। আর কি জানা যাচ্ছে? বৃহস্পতিবার বিহারের বৈশালী থেকে 3 জনকে কলকাতায় আনা হয়। প্রথমে বন্দর এলাকায়, পরে বাইপাসের ধারে থাকার ব্যবস্থা। কয়েকদিন অভিযুক্তদের নিয়ে এলাকায় রেকি করে ট্যাক্সি চালক। শুক্রবার সন্ধ্যায় ওই ট্যাক্সিতে চেপে কসবায় নামে 3 যুবক। যুবরাজ স্থানীয় একজনের স্কুটারে চেপে এগিয়ে যায়। ওই এলাকাতেই ছিল যুবরাজের বাকি 2 সঙ্গী। শোনা যাচ্ছে যুবরাজের কাজ ছিল ভয় দেখানো, বাকি কাজটা দুজনের করার কথা ছিল। যদিও সফল হয়নি বৈশালীর ত্রয়ী। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। We are looking into all angles, সব অ্যাঙ্গেল থেকেই দেখা হচ্ছে। আন্ডার ইনভেস্টিগেশন আছে, আমরা এই মুহূর্তে বলছি না। ওটাও দেখা হচ্ছে দ্যাট ওয়াই দিস ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড, মানে সিকিউরিটি একটা কনসার্ন নিশ্চয়ই আছে, তো এইগুলো দেখা হচ্ছে। কেন গুলি? 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার কোন্দল সর্বজন বিদিত। প্রায়ই দুপক্ষের কাজিয়া হয়। এবারও কি তাই? দুজনেই অভিযোগ করাচ্ছেন। গোষ্ঠীদ্বন্দ্ব কিসের জন্য হবে? আমরা তো তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শের নীতিতে আমরা মেনে চলবো। আমরা দুজনেই এক পার্টি করি, এক দল করি। আমার সঙ্গে স্বরূপদার সঙ্গে কোনো রকম মুখোমুখি কেউ দেখেছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আরে না, এরা রাজনীতি 2 বছর করছে, এটা সেই জায়গায় নয়। মানে ওগুলো রাজনৈতিক লড়াই, ঠিক আছে, ওগুলো ক্লাব দখল করা কেন্দ্র নিয়ে ইমেচিওর পলিটিক্স করছিল, সেটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে এটার কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হয়। একই সুর ফিরহাদ হাকিমেরও। কিসের গোষ্ঠী দ্বন্দ্ব? ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করতে হবে। কিসের গোষ্ঠী? যখনই বিজেপির কেউ কোনো জায়গায় হয় তখন আপনার মনে হয় তৃণমূল মারছে, আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা অ্যাটেম্প্ট হয় তখন আপনার মনে হয় গোষ্ঠী। কিসের গোষ্ঠী? তাহলে গুলিটা চলল কেন? উত্তর মিলবে। সুপ্রিয় শ্রাবন্তীর রিপোর্ট, TV9 বাংলা। অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব নয়, লিপিকাও বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব নয়, সুশান্ত বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব নয়, ফিরহাদ হাকিম তো গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্ন শুনে রীতিমতো রেগে কাঁই। প্রশ্ন হলো তাহলে গুলিটা কেন? মধুর কথা বলছেন আক্রান্ত কাউন্সিলর। মধু মানে হানি, আর কোন ইঙ্গিত কাউন্সিলরের? জানি না দলের কাছে কি খবর আছে, কিন্তু কসবার অবস্থা সত্যি ভালো না। সমাজ বিরোধীরা চেষ্টা করছে একটু মাথা তুলে দাঁড়াবার, সেই প্রবণতাটা বন্ধ করতে হবে। কেন ভালো নেই কসবা? কেন সমাজ বিরোধীদের ভিড় বাড়ছে? মধু থাকলে তো মৌমাছি আসবেই, এবং মৌমাছিরাও আসবে। সে মৌমাছি লোকাল মৌমাছি আছে, বাইরের মৌমাছিরাও আছে। এখন কোন মৌমাছি কতটা মধু সংগ্রহ করবে সেটা তো তাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু যাই হোক, ওই মধু সংগ্রহের জন্য যেন মানুষের এখানে যারা বসবাস করে তাদের যেন জীবনযাত্রাটা ব্যাহত না হয়, সেটা দেখার জন্য আমি অনুরোধ করব। কোন মধুর কথা বলছেন আক্রান্ত তৃণমূল কাউন্সিলর? মধু মানে জমি? কসবায় কান পাতলে এটাই শোনা যাচ্ছে। এলাকা দখলের রাজনৈতিক লড়াই নয়, এলাকার খালি জমি কার হাতে থাকবে গোলমাল মূলত তা নিয়েই। মারপিট, বোমাবাজি, গোলাগুলি সবই। কতটা মধু আছে কসবায়? পূর্ব কলকাতার জলাভূমি সংলগ্ন কসবার 107 ও 108 নম্বর ওয়ার্ড। কসবার এই অঞ্চল কলকাতার অন্যতম
জমির খনি হিসেবে পরিচিত। রাস্তার ভিতরের খালি জমির দাম কাঠাপিছু 60 থেকে 80 লক্ষ টাকা। বাইপাস লাগোয়া খালি জমি হলে দাম কাঠাপিছু 1.5 কোটি টাকা। সরকারি হিসেব 190টির কাছাকাছি খালি জমি ওই 2 ওয়ার্ডে। তালিকায় ব্যক্তিগত জমি, কেএমডি এর জমি, পরিত্যক্ত জমিও রয়েছে। অভিযোগ, এই জমিগুলি শাসক নেতা ও জমি হাঙুরদের নজরে। সরকারি জমির বোর্ড ফেলে দিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পুরসভার বিল্ডিং বিভাগের তথ্যই বলছে দ্রুত বদলে যাচ্ছে কসবা। একের পর এক বহুতল উঠছে। গত কয়েক বছরে 25টির কাছাকাছি বিলাসবহুল আবাসন তৈরি হয়েছে কসবায়। জমি, বাড়ি, ফ্ল্যাট, আবাসন মানে সিন্ডিকেটের স্বর্গরাজ্য। কোটি কোটি টাকার লেনদেন। বোমাগুলি তাই নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমনই 107 নম্বর ওয়ার্ডে সুশান্তকে যেতে বারণ করেছেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। তা নিয়েও জোর তরজা। জেলা সভাপতি বলেছিলেন যে যাতে আমি ওখানে মাথা না গলাই। আমি ওখানে মাথা গলাচ্ছি না, কিন্তু বিগত 12 বছর ধরে মমতা ব্যানার্জি আমাকে ওখানে কাউন্সিলরের পদে দায়িত্ব দিয়েছিলেন। নিজের হাতে অঞ্চলটা তৈরি করেছি। কেউ চাক আর না চাক আমাকে ওখানে থাকতেই হবে, ওখানকার মানুষের সঙ্গে থাকতেই হবে। সংবাদ মাধ্যম কি বললো তার উপর আমার প্রতিক্রিয়া হবে না। যদি আমার সঙ্গে কথা বলে নিশ্চয়ই আমার যা বলার আমি বলে দেবো। এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, যা বলার দলকে বলবো। সভাপতি হিসাবেই আমি বলছি, আমাকে উনি বলেননি। যদি উনি আমায় বললেন নিশ্চয়ই আমি ওনাকে যা বলার বলবো। মধু ছাড়তে নারাজ সবাই, তাই না? শান্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আবার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কথাও গ্রাহ্য করছে না পুলিশ। রাগঢাক না করে ফের এই প্রশ্নই তুললেন কলকাতার মেয়র তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম। কসবায় দুষ্কৃতী তাণ্ডব ইস্যুতে ফের একবার পুলিশকেই নিশানা করলেন ফিরহাদ। গোয়েন্দা ব্যর্থতার অভিযোগও ববির মুখে। পুলিশ বলে কিছু আছে না, পুলিশ থাকলে এরকম আপনার কোর্টের মধ্যে মারপিট করে। পুলিশ দাঁড়িয়ে দেখছে বলে গন্ডগোল হয়েছে। পুলিশ চাইলে দুদিনে ঠান্ডা করতে পারে। পুলিশ শুধু খোকাবাবুকে নিয়ে ব্যস্ত, বাকি সব মরলে কি বাঁচে দেখা দরকার, খোকাবাবু বাঁচলেই হলো। পুলিশিং ব্যবস্থাটা ভেঙে পড়েছে। রাজ্যের পুলিশকে রুটিন মাফিক এই ভাষাতেই কাঠগড়ায় তোলেন বিরোধীরা। এবার পুলিশের ওপর ক্ষিপ্ত শাসক পক্ষ। কসবায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, রুষ্ট কলকাতার মেয়র। কিছুটা স্বভাব বিরুদ্ধ ভঙ্গিতেই আক্রমণাত্মক ফিরহাদ হাকিম। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। বাংলা ক্রিমিনালদের জায়গা নয়। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? এই কথা তো আক্রান্ত কাউন্সিলর সুশান্ত ঘোষও বলছেন। অঞ্চলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজনীতিবিদদের নয়, সেটা পুলিশ প্রশাসন দেবে। একের পর এক অভিযোগ, তীক্ষ্ণ ভাষা, তির্যক নিশানা। তবে এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ইস্যুতে পুলিশের দিকে আঙুল তুলেছিলেন ফিরহাদ হাকিম। বিভিন্ন জায়গায় ছোট ছোট স্বার্থে নিষ্ক্রিয়তার জন্য, পুলিশের নিষ্ক্রিয়তার জন্য, দু একটা ICOCর জন্য বাংলা বদনাম হচ্ছে। এবং আমার কাছে প্রমাণ নেই যে কিছু কিছু হকার ইউনিয়ন এবং পুলিশ তার একটা মান্থলি সিস্টেম করে নেয়। পুলিশকে আরও স্ট্রিক্ট হতে হবে, আরও বেশি নজরদারি করতে হবে। শুধু কি ফিরহাদ, ইদানিং শাসক পক্ষের অনেকেই পুলিশের ওপর অনাস্থা দেখিয়েছেন। 13ই নভেম্বর উপনির্বাচনের দিন ভাটপাড়ায় খুন হন তৃণমূল নেতা অশোক সাউ। পুলিশের ওপর অবিশ্বাস গোপন করেননি তৃণমূল নেতার ভাই। উল্টে যত ভরসা কেন্দ্রীয় এজেন্সির ওপরে। পুলিশ হাত ধরেই বসে আছে। এখন NIA, দেখুন আমি কারো নাম নেব না, আমি যাব রাজপাল কাছে, রাজপালকে রিকোয়েস্ট করবো এই কেস দেখতে। যদিও শুক্রবারই পুলিশের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী, বাড়িয়ে দিয়েছেন ছুটিও। আমার যত অফিসার্স আছে, মানে সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, যত উৎসব হয়ে গেল এই কদিনে, পুলিশও ছুটি নেয়নি। মানুষ যখন রাস্তায় থাকে, রাত জেগে পাহারা দিই। পাহারায় ফাঁকি পুলিশের, এমনটাই তো অভিযোগ ফিরহাদের। সুযোগ পেয়ে বিঁধতে ছাড়ছেন না বিরোধীরাও। পশ্চিমবাংলায় যেভাবে বম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে, আর যেভাবে বম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। জনপ্রতিনিধি নিরাপদ শুধু নয়, মানে শাসক দলের জনপ্রতিনিধি নিরাপদ নয়। এটা কি ভয়ঙ্কর। পুলিশের সময় নেই খুনি ধরার বা খুন করার আগে কোথায় কি হচ্ছে তার খবরাখবর নেওয়ার পুলিশের সময় নেই। প্রশ্ন হলো,
ফাঁক ফোকর কি বুঝবে? সায়ন্ত ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। আক্রান্ত কাউন্সিলর সুশান্ত ঘোষকে ফোন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার লড়াই জারি থাকবে, হুঁশিয়ারি সুশান্ত ঘোষের। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, পার্টির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব সকলে ফোন করেছিলেন, সকলেই সঙ্গে আছে। মেয়ে 15 মিনিটের মধ্যে আমাকে ফোন করে বলে, ড্যাডি অনেক হয়েছে, এবার থামতে হবে। আমি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৎক্ষণিক বলেছিলাম যে না, আমাকে ভাবতে হবে আমি রাজনীতি করবো কিনা। কিন্তু পরবর্তীকালে রাত্রিবেলা আমি পরিবারের সঙ্গে আলোচনা করেছিলাম, ভয় পেয়ে যদি চলে যাই তাহলে এই দুর্বৃত্তায়ন আরও মাথাচাড়া দিয়ে উঠবে। আমি সিদ্ধান্ত নিয়েছি রাজনীতি করব এবং এদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে।